প্রেমে পড়া বারণ, কারণে অকারণ। গানটা বেশ লাগে আমার। সত্যি তো, আমরা অকারণেই প্রেমে পড়ে যাই, কিন্তু কারণ দিয়েই আবার দূরে সরে যাই, কি তাই না? এই জেনারেশন প্রেম করতে চায়, কিন্তু প্রেমে পড়তে না। প্রেমে পড়লে দূরে সরে যেতে ইচ্ছা হয় না যে, কিন্তু অনেক প্রেমের বিচ্ছেদ আবার ভুল বোঝাবুঝির কারণেও হয়। একটা কথা বলতে চাই আমাদের শ্রোতাদের, যে ভুল বোঝাবুঝির জন্য নিজেদের সুন্দর সম্পর্ক নষ্ট করবেন না। কথা বলে ঠিক করে নেওয়াটাই শ্রেয়। এই কথা বলার কারণ হলো আমাদের আজকের গল্প। চলুন তবে শুরু করি। আমাদের গল্পের নায়িকা সঞ্চিতা মধ্যবিত্ত ঘরের এক সাধারণ মেয়ে, যার মনে নিজের পায়ে দাঁড়ানোর প্রবল ইচ্ছে, দুই চোখ ভর্তি স্বপ্ন। সাধারণ মেয়ে ঠিকই, কিন্তু তার গানের গলা মোটেও সাধারণ নয়। এক দৈব শক্তির অনুভব হয় তার গান শুনলে। খালি গান না, সব রকমের গুণ তার মধ্যে আছে, কিন্তু তার একটাই কষ্ট, তাকে আপন করে নেবার মতো কেউ নেই। সে কাউকে নিজের বলে চিহ্নিত করতে ভয় পায়, পাছে সে যদি তাকে আবার একলা করে চলে যায়। তাই সে একলাই থাকতে ভালোবাসে। বন্ধু বান্ধব, মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন সবাইকে হাসি খুশি দেখালেও সে বড়ই একা। কষ্টের চোটে তার অর্ধেক রাত ঘুম হয় না, কান্নায় বালিশ ভিজে যায়, কিন্তু সে খবর কেউ রাখে না। তবু তাকে হাসতে হয় নিজের কষ্ট লুকানোর জন্য। তবে এখন সে বড় হয়েছে অনেক, তার বয়স এখন 22। একটা চাকরিও পেয়েছে সঞ্চিতা, মাইনেও ভালোই পায়। যখন কাজের চাপ বেশি থাকে তখন তার পছন্দের জায়গায় চলে যায়, সল্টলেকের ক্যাফে কফিতে। বাইরের দৃশ্যটা যাতে খুব ভালো করে অনুভব করতে পারে, তাই সে সেরকম জায়গা দেখে জায়গাটার দখল করে। তারপর কাজ শেষ হলে সেখান দিয়ে চলে আসে। এইরকমই একদিন সঞ্চিতা তার প্রিয় জায়গাটায় আসলো। একটা ক্যাপাচিনো অর্ডার দিয়ে নিজের টেবিলে গিয়ে বসলো। তারপর তার অফিসের কাজ শুরু। কিছুক্ষণ পর ওয়েটার ক্যাপাচিনোটা টেবিলে দিয়ে গেল। হঠাৎ বাইরে ঝমঝম করে বৃষ্টি শুরু। বৃষ্টির আওয়াজ শুনে বাইরেটা একবার দেখল সঞ্চিতা, আবার তার দুই চোখ ল্যাপটপে। আর ভাল লাগে না, একেই এত কম সময়, তার উপর আবার এত কাজ। এই প্রজেক্টটা যেভাবেই হোক শেষ করতেই হবে, আর প্রমোশনটা তো পেতেই হবে, সামনে অনেক খরচা। এতক্ষণ সে খেয়াল করেনি, তবে অনেকক্ষণ ধরে তার পাশের টেবিলে কেউ যেন ফোনে কথা বলছে, একটু উত্তেজিত হয়ে। পেলাম না রে, এত খুঁজলাম পেলাম না। আর বেশি দিন নেই এই কলকাতায়, আবার ফিরে যাব। শুধু আফসোস রয়ে যাবে এই যে একবারের জন্যও পেলাম না। সঞ্চিতার কানে এতক্ষণে কথাগুলো আসলো। তার গলাটা বেশ চেনা লাগলো। তার মনে হলো একবার তার পাশের টেবিলে বসে থাকা মানুষটার দিকে তাকানো উচিত। ল্যাপটপের থেকে চোখ সরিয়ে মানুষটার দিকে তাকাতেই যেন কিছুক্ষণের জন্য থমকে গেল সঞ্চিতা। তার মুখ দিয়ে খুব ক্ষীণ গলায়
একটাই নাম প্রকাশ পেল, অগ্র। মানুষটিকে সে চেনে, মুখটা সঞ্চিতার খুবই চেনা। কিছুক্ষণের জন্য যেন সঞ্চিতা এই জগৎ থেকে বিদায় নিয়ে তার স্মৃতির জগতে গিয়েছে। ছেলেটিও অর্থাৎ অগ্র এতক্ষণে তার দিকে তাকালো। তাকেও দেখে মনে হচ্ছিল সেও যেন সঞ্চিতার মতো হতভম্ব। তার কানে ফোনটা কথা বলে যাচ্ছিল অনবরত, কিন্তু সেদিকে তার মন নেই। নিস্তব্ধতা ছেয়ে গেল, না কোনো কথা, শুধু দুজন দুজনের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে। আপনারা ভাবছেন যে মন্ত্রমুগ্ধ হওয়ার কি আছে? এই প্রশ্নটার উত্তর পেতে গেলে যে আমাদের একটু পিছিয়ে যেতে হয়। চলুন তবে যাই। অগ্রর সাথে সঞ্চিতার দেখা হয় আশুতোষ কলেজে প্রথম। দুজনেই ইংলিশ অনার্স নিয়ে পড়ছিল। ক্লাস খোঁজার বাহানায় অগ্র সঞ্চিতার সাথে আলাপ করে, তারপর আলাপ থেকে বন্ধুত্ব। কলেজের ফ্রেশার্স পার্টিতে সঞ্চিতা গান গায়, আর সঞ্চিতার গলায় গান শুনে অগ্র সঞ্চিতার প্রেমে পড়ে যায়। যদিও সঞ্চিতার কোনো আপত্তি ছিল না এতে, তা সঞ্চিতার চালচলন দেখেই বোঝা যায়। একদিন সুযোগ বুঝে প্রেমের প্রস্তাবটা সামনে রাখলো সঞ্চিতার, পুরো কলেজের সামনে হাঁটু গেড়ে। সঞ্চিতাও প্রস্তাবটা গ্রহণ করলো খুশির সাথে। তারপর তারা তাদের নতুন জীবন একে অপরের হাত ধরেই শুরু করলো। অগ্র অনেক বড় বংশের ছেলে এবং তারা খুবই বড় লোক। অগ্রর মা বাবার একমাত্র ছেলে, তাই যা চায় এক কথায় তাই পায়। কিন্তু তাও অগ্র খুবই একা, কারণ ছোট থেকেই অগ্র তার ঠাকুমার কাছে বড় হয়। বাবা মা বাড়ি থাকতেন না, সেই রাতে বাড়ি ফিরতেন। অগ্রর ঠাকুমা মারা যান তখন অগ্রর বয়স 16। তারপর থেকে ছেলেটি বড্ড একা, তাই নিজের একাকিত্ব কাটানোর জন্য সে নিজের বন্ধুর বাড়িতেই বেশিরভাগটা কাটায়। এত বড় লোক হয়েও অগ্র সব সময় নিজের পায়ে দাঁড়ানোর স্বপ্ন দেখে। ছোট থেকেই অগ্র পড়াশোনায় ভালো। সঞ্চিতা অগ্রর জীবনে আসার পর থেকে অগ্রর একাকিত্বটা আস্তে আস্তে ঘুচতে থাকলো। এমনই একদিন অগ্রের জন্মদিনের সূত্রে সে তার সকল বন্ধুবান্ধবদেরকে তার বাড়িতে ইনভাইট করে। আর অগ্রর জন্মদিন বলে কথা, আর তার কাছের মানুষ থাকবেন না তা কখনো হয়? তাই স্পেশাল গেস্ট হিসেবে সঞ্চিতাকেও সে ইনভাইট করে। অগ্র ছিল কলেজের সবচাইতে আকর্ষণীয় একটি ছেলে, তাই মেয়ের তার কোনোদিনও অভাব ছিল না। কিন্তু সেরকম কাউকে পায়নি বলে সে কখনো অত মেয়েদের পাত্তাও দিত না। কিন্তু সঞ্চিতার মধ্যে এমন একটা জিনিস অগ্র পেয়েছে যা আর কারোর মধ্যে সে পায়নি। তবে হ্যাঁ, তার ঠাম্মার মধ্যে সেটা পেত। ঠাম্মার গায়ের সুন্দর গন্ধ, ঠাম্মা যেমন করে আগলে রাখতো অগ্রকে, ঠিক তেমনই হলো সঞ্চিতা। তবে সবাই কি আর অগ্রর এই অনুভূতির কথা জানে? তা জানবে কি করে? সঞ্চিতা ছাড়া অগ্রকে আর কেই বা এখন ভালো করে বোঝে? তাই সঞ্চিতার উপর বাকি মেয়েদের রেগে থাকাটাও স্বাভাবিক। সঞ্চিতা সেদিন অগ্রর বাড়ি যেতে একটু দেরি করেছিল, আর ওইদিকে অগ্র সঞ্চিতার পথ চেয়েই বসেছিল।
সঞ্চিতা আসলেই অগ্র কেক কাটত। অগ্র বই পড়তে খুব ভালোবাসত, বিশেষ করে ডিটেকটিভের গল্প। তাই শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা ব্যোমকেশ বক্সী গল্পের বইটা খুঁজছিল সঞ্চিতা। সকাল থেকেই সঞ্চিতা তার কাছাকাছি প্রত্যেক বইয়ের দোকানে ঘুরে ঘুরে শেষে তার বাড়ির থেকে অনেকটা দূরেই একটি বইয়ের দোকানে সেই বইটা পেল। আর অগ্রের সে প্রিয় ফুল ল্যাভেন্ডার। এই করতে করতেই মেয়েটা অনেক দেরি করে ফেলল। শেষ দিন বলে কথা, বিশেষ কিছু না দিলে কি হয়। সঞ্চিতা গিয়ে যখন পৌঁছালো তখন বাজে 7:30। পৌঁছে সঞ্চিতা দেখল বিশাল বড় বাড়ি এবং খুব সুন্দর সাজানো বাড়িটা। এত কিছুর মধ্যে সঞ্চিতা যেন নিজেকে বড্ড ছোট ছোট বোধ করছিল। একটু অপ্রস্তুত হয়েই বাড়িটাতে ঢুকলো সঞ্চিতা। ঢুকে সে দেখে লাউড স্পিকারে গান চলছে এবং সবাই নাচছে, কিন্তু সঞ্চিতার চোখ শুধু অগ্রকেই খুঁজছিল। খুঁজে না পেয়ে সঞ্চিতা একজনকে জিজ্ঞেস করলো, আচ্ছা, তুমি অর্ঘ্যকে দেখেছো? এই তো ওকে বাড়ির পেছনের দিকে যেতে দেখলাম। ও আচ্ছা আচ্ছা, থ্যাংকস। সঞ্চিতা অগ্রর খোঁজে বাড়ির পেছনের গার্ডেনে দিকে রওনা দেয়। নতুন পরিবেশ, তাই সঞ্চিতার খুঁজতে একটু সময় লাগলো। সঞ্চিতা গিয়ে দেখে খুব বড় ও সুন্দর সেই গার্ডেনটা। সুন্দর একটা বসার জায়গাও আছে, আর ঠিক ওখানেই একা বসে অগ্র। সঞ্চিতার মাথায় একটা বুদ্ধি খেলে গেল। সে ভাবলো পিছন থেকে জড়িয়ে অগ্রকে সারপ্রাইজ দেবে। অগ্র হয়তো একটু রেগেও আছে, এত দেরি করেছে যে। তার নিয়ে আসা গিফট দেখলে তো আরো খুশি হবে অগ্র। এই ভেবে এক পা বাড়াতে সঞ্চিতা দেখে তানিয়া অগ্রর কাছে গিয়ে বসে এবং অগ্রর ঘাড়ে মাথা রেখে অগ্রর হাতের উপর হাত রেখে শুয়ে। তানিয়া মানে সেই মেয়েটি যে প্রায় 2 মাস ধরে অগ্রের পিছনে পড়ে, কিন্তু অগ্র তো ওকে পাত্তাই দিত না। তবে আজ অগ্রের কি হলো? অগ্র কি তবে এতদিন ধরে সঞ্চিতার সাথে খেলছিল? অগ্র চুপ করে বসে কেন কেন মেয়েটাকে সরাচ্ছে না? এত প্রশ্ন সঞ্চিতার মাথায় ঘুরতে থাকে। ধপ করে সঞ্চিতার হাত থেকে ফুলের বুফে আর বইটা পড়ে যায় নিচে। আওয়াজ হওয়াতে যখন অগ্র সঞ্চিতাকে খেয়াল করে, ওর দিকে এগিয়ে যাওয়ার জন্য ওঠে, ততক্ষণে সঞ্চিতা ওইখান দিয়ে পেরিয়ে গিয়ে বাড়ি ফিরে যায় নিচের। খুব কষ্ট পেয়েছিল সঞ্চিতা। এই প্রথম কাউকে এত ভালোবেসেছিল সঞ্চিতা। তারপর অনেক কল, অনেক মেসেজ করার সত্ত্বেও যোগাযোগ করেনি সঞ্চিতা অগ্রের সাথে। তারপর কিছু কারণবশত সঞ্চিতা এবং সঞ্চিতার পরিবার সল্টলেকে চলে আসে। সঞ্চিতা নিজের ফোন নাম্বারও বদলে নেয়। সেই রাতেই সব শেষ হয়ে গিয়েছিল ওদের মধ্যে। ওই ঘটনার পর থেকে নতুনভাবে অন্য কারোর সাথে জীবন শুরু করার কথা ভাবেনি সঞ্চিতা। হঠাৎ ফোনটা বেজে ওঠে সঞ্চিতার। এতক্ষণ পর তার হুঁশ এলো যে সে কোথায়। কফিটাও মনে হয় ঠান্ডা হয়ে গিয়েছে। সবকিছু মনে পড়াতেই চোখটা সরিয়ে নেয় সঞ্চিতা। বাইরে বৃষ্টিটাও এতক্ষণে একটু কমেছে। কোন রকমে কফিটা খেয়ে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল সঞ্চিতা।
হঠাৎ সে শুনতে পায় বাইরে তো বৃষ্টি, যাবো কি করে? মুখ তুলে দেখে অগ্র ওর সামনাসামনি বসে। তোর তাতে কি? এখনো রেগে আছিস আমার উপর? আমার তোর সাথে কোনো কথা নেই। আর সব থেকে বড় কথা, তুই কে? তুই বলছিস, আবার জিজ্ঞেস করছিস যে আমি কে? তোর কথা শোনার মতো সময় আমার কাছে নেই। 4 বছর হয়ে গেছে, এখনো ভুলতে পারিসনি তুই? সারা বর্গ, তোর কাছে এটা 4 বছর হতেই পারে, কিন্তু আমার মনে যে দাগ তুই কেটেছিস, তার কি হবে? সঞ্চিতা, তুই সবটা জানিস না, তাই এই কথাগুলো বলতে পারছিস। আমি তোকে এখনো ভালোবাসি সঞ্চিতা, আর তখনও বাসতাম ততটাই। আচ্ছা, তাই বুঝি? এই জন্যই আমাকে এতই কষ্ট দিতে পেরেছিস বল? আমি তোকে কষ্ট দিইনি সঞ্চিতা, তোর কোথাও একটা ভুল হচ্ছে। আমার কোনো ভুল হচ্ছে না। আমি তোকে স্পষ্ট দেখেছি তুই ওর। সঞ্চিতা, অনেক সময় এমন হয়, যেটা আমরা চোখে দেখি তা সবসময় সত্যি হয় না। কি বলতে চাস তুই? তুই জানতে চাস ওই দিন কি হয়েছিল? আর কি জানার বাকি আছে বলতো? আছে আছে, অনেক কিছু এখনো বাকি আছে। তবে শোন, সেই দিন আমি তোর জন্যে অপেক্ষা করছিলাম কখন তুই আসবি। হঠাৎ রুদ্র আমার কাছে এসে বলে, কি রে ভাই, কি হলো তোর আজ? আজ তোর জন্মদিন বলে কথা, আর তুই কিনা আনন্দ না করে এত চুপচাপ। এগুলো কিন্তু ঠিক তোকে মানায় না ভাই। চল আমার সাথে চল আয়। আমার না বলা সত্ত্বেও আমার একটা কথা শুনলো না, আমাকে ড্রিঙ্কস অফার করে। ভালো বন্ধু হয় তাই আমি আর না করতে পারিনি। ড্রিঙ্কসটা খাওয়ার পর কেমন যেন একটা গভীর ঘোরে চলে যাই। আমার চারপাশে কি ঘটছে সেটা বোঝবার ক্ষমতাটাও আমি হারিয়ে ফেলি। তাই আর কি বাগানে এসে বসি। কিছুক্ষণ পর একটা আলতো ছোঁয়া অনুভব করি। ভেবেছিলাম হয়তো তুই চলে এসছিস, কিন্তু ঘোর তো ভাঙলো যখন ধপ করে একটা আওয়াজ হলো। তাকিয়ে দেখি আমার পাশে অন্য কেউ। তোকে কিছু বলার আগেই তুই ওইখান থেকে চলে এলি। অনেকবার চেষ্টা করেছি তোর সাথে যোগাযোগ করার, আমাদের সম্পর্ক ভাঙন ধরানোর জন্যে দায়ী হলো ওই তানিয়া। তুই জানিস তোকে কত খুঁজেছি আমি, কিন্তু কোথাও পাইনি। তারপর আর মন টিকছিল না রে আমার এখানে। একদিন জানতে পারলাম ব্যাঙ্গালোর থেকে আমার ডাক এসছে। অনেক দিন আগেই অ্যাপ্লাই করে রেখেছিলাম, তাই আর এই সুবর্ণ সুযোগটা হাতছাড়া করতে পারলাম না। এই শহর ছেড়ে একটা আশা নিয়েই গেছিলাম যে আবার আমাদের দেখা হবে। আজ এত বছর পর কলকাতায় ফিরলাম, আর ফেরার পর থেকেই তোকে খুঁজেই চলেছি। এখন মনে হচ্ছে আমার কলকাতা আসাটা সার্থক হয়েছে। সবই বুঝতে পারলাম অর্ঘ। তাহলে আর দেরি কিসের? চল সঞ্চিতা, আমরা একে অপরের হাত ধরি, আমাদের জীবনের এক নতুন অধ্যায় শুরু করি। বড্ড বেশি দেরি হয়ে গেছে রে, এখন আর সেটা সম্ভব না। কেন? তুই কি আর আমাকে ভালোবাসিস না? বল সঞ্চিতা। অর্ঘ, এই 4 বছরে আমি অভিমান করেছিলাম, কিন্তু আমার ভালোবাসা তোর জন্য একটা ফোঁটাও কমে যায়নি। তবে অসুবিধেটা কোথায়? আমার বিয়ে ঠিক হয়ে গেছে অর্ঘ। পরের সপ্তাহে আমার আশীর্বাদ, তারপর এটা হতে পারে না সঞ্চিতা, তুই আমাকে ভালোবাসিস, তবে কেন তুই এই বিয়ে করছিস? সময় কখনো থেমে থাকে না। সময় হলো বাঁধনি, যে নিজের মতো চলতে থাকে। সময়কে কেউ আটকে রাখতে পারে না রে। তুই কি এই বিয়েতে রাজি? আমার দেরি হচ্ছে, আমাকে যেতে হবে। আসছি। আমার প্রশ্নের উত্তর কিন্তু আমি এখনো পেলাম না। কিছু প্রশ্নের যে উত্তর থাকে না রে অর্ঘ। তাহলে আমি মেনে নিচ্ছি যে এই বিয়েতে তোর মত নেই, তবে কেন? কেন এই বিয়েটা করছিস তুই? আমাকে যেতে হবে। আর কিছুক্ষণ থেকে জানা সঞ্চিতা। আমাকে ক্ষমা করে দিস পারলে। তো
নামগুলো তো আমি ডাকতে পারলাম না। অন্তত এইটুকু বলে দিয়ে যা, আমাদের আবার কবে দেখা হবে। সেদিন আমাদের মন আবার একতে চাইবে। কাল ঠিক এই সময় এখানে আমি তোর জন্য অপেক্ষা করব। আসবি তো? করে কোনো লাভ নেই, আমি হাসতে পারবো না। আমি কিচ্ছু জানি না, আমি ওয়েট করব তোর জন্য। আর তুই যদি না আসিস তাহলে আমি কথা দিচ্ছি তুই আমার মুখ আর কখনো দেখতে পাবি না। পরের দিন ঠিক একই জায়গায় অগ্র ওয়েট করছিল সঞ্চিতার জন্য, তার কথা অনুযায়ী। অগ্রের দৃঢ় বিশ্বাস যে সঞ্চিতা আসবে। গোলাপের তোড়া হাতে টেবিলের উপর রেখে সে সঞ্চিতার জন্য অপেক্ষা করছিল এবং বারবার নিজের ফোনের দিকে তাকাচ্ছিল, কারণ অগ্র মনে হচ্ছিল সঞ্চিতা হয়তো কল করতে পারে। প্রতি সেকেন্ডে সে ক্যাফের দরজার দিকে তাকাচ্ছে। তার মনে শুধু একটাই প্রশ্ন ঘোরাফেরা করছে, সঞ্চিতা আসবে তো? সময় যাচ্ছে আর অগ্রের মনের জোর কমে আসছে, মুখ শুকিয়ে যাচ্ছে। প্রায় আধ ঘন্টার অপেক্ষা করার পর সে বুঝে গিয়েছিল সঞ্চিতার দেখা আর সে পাবে না। মনে মনে সে কালই ফিরে যাবার কথা ভাবল। চেয়ার থেকে উঠে ফুলের তোড়াটা হাতে নিয়ে ক্যাফের দরজার দিকে এগোলো। দরজাটা টানতে যাবে, হঠাৎ সে দেখল বিপরীত দিক দিয়ে কেউ যেন দরজাটা ঠেলে ঢোকার চেষ্টা করছে। চোখ তুলে তাকাতেই অগ্রের শুকনো মুখটা যেন খুশিতে ভরে উঠল। আচমকা এক ঝটকায় সে অনুভব করলো তার মনের ভিতর, যাক, সেই সত্যি সঞ্চিতা আসলো তাহলে। সঞ্চিতা অগ্রকে দেখে কিছু বলল না, চুপ করেই ছিল। অগ্র সরে গিয়ে সঞ্চিতাকে জায়গা দিল ভিতরে ঢোকার। সঞ্চিতাও ঢুকে নিজের পছন্দের জায়গাটা দখল করল। তার সামনের চেয়ারটা ফাঁকাই ছিল, তাই অগ্র ওখানেই বসলো। বসে বলল, আমি ভাবলাম তুই তো আসবিই না। আমি ভাবিনি যে আমি আসবো। তবে এলি যে? আমি জানি না কেন আমি এখানে আসলাম। সঞ্চিতা, দেখ, তুইও জানিস আর আমিও জানি যে আমরা একে অপরকে ভালোবাসি। তবে কিসের ভয়, কিসের বাধা? অর্ক, আমার বিয়ে। ওহ প্লিজ সঞ্চিতা, বিয়ের কথা বলিস না। তোর এই বিয়েতে কোনো মত নেই সেটা আমি কালকেই বুঝে গিয়েছিলাম। তবে কেন নিজেকে নরকের দিকে ঠেলে দিচ্ছিস? কেন করছিস এমনটা নিজের সাথে? প্লিজ, আমার আর এইসব কথা ভালো লাগছে না। দয়া করে এইসব কথা বলা বন্ধ কর। সঞ্চিতা, তুই এই নিজের সমস্যা থেকে এইভাবে আর কতদিন পালাবি বলতো? আমার আর এইসব কথা ভালো লাগছে না। আচ্ছা ঠিক আছে, কিছু খাবি? না, আমার এখানে দম বন্ধ হয়ে আসছে। কোনো খোলামেলা জায়গায় যাই বল না। ঠিক আছে, প্রিন্সেপ ঘাট যাওয়া যাক। চল তাহলে। এতক্ষণে সঞ্চিতা একটু হালকা বোধ করল। তবে এই প্রিন্সেপ ঘাটে তাদের অনেক স্মৃতি জড়িয়ে আছে। ঘাটে বসে গল্প করা, একসাথে চিনেবাদাম খাওয়া, সঞ্চিতার গান, অগ্রের কাঁধে মাথা রেখে শোয়া, কলেজের শেষ প্রেমটা তারা এখানেই সারত। সেও একদিনের কথা ছিল। সবকিছুই যেন এক মুহূর্তে দুজনের চোখে
ভেসে উঠল। তোমায় গান শোনাবো, তাই তো আমার জাগিয়ে রাখো। ও গো দুঃখ জাগানিয়া, তোমায় গান শোনাবো। চমক দিয়ে তাই তো ডাকো, বুকে চমক দিয়ে তাই তো ডাকো। ও গো ঘুম ভাঙানি, তোমায় গান শোনাবো। ও গো দুঃখ জাগানিয়া, তোমায় গান শোনাবো। অসাধারণ। আজও তোর কণ্ঠে সেই মাধুর্য বজায় আছে। আজও তোর কণ্ঠে গান শুনলে মন প্রাণ সব ভরে যায়। বেশ বেশ, অনেক হয়েছে। আমি অতটাও ভালো গান গাই না। অমনি অমনি ভাও খাওয়া শুরু করলি, যাতে আমি তোর আরো প্রশংসা করি। আজকের দিনটা আবার সেই দিনগুলোর মতো বাঁচি, চল না রে। ভুলে যা আমাদের মধ্যে কোনো দূরত্ব আছে। আবার আমরা এক শরীর এক প্রাণ হয়ে যাই। শুধু আজকের জন্যে নয়, তুই আমার সঞ্চিতা আর আমি তোর অর্ঘ্য। কথাটা শুনে সঞ্চিতার চোখে জল ভরে এলো। সে আর কিছু না বলতে পেরে অগ্রের বুকে মাথা দিয়ে শুলো। অগ্রর চোখও ভরে এলো। আজ দুই মনের মিলনের সাথে অশ্রুরও মিলন ঘটল। নীরবতা ছেয়ে গেল দুজনের মধ্যে। সূর্য অস্ত যাওয়া ও নদীর কলকল শব্দ যেন এই প্রেমের সাক্ষী। সঞ্চিতা বাড়ি ফিরতে বেশ অনেকটাই দেরি হলো। বাড়ি ফিরে দেখে ঘর ভর্তি লোক গিজগিজ করছে। সঞ্চিতা ঠিক বুঝে ওঠার আগে সঞ্চিতার মা তার কাছে দুটো বিয়ের কার্ড দেখিয়ে বলল, দেখ তো সোনাই, কোনটা তোর ভালো লাগছে। সঞ্চিতা কিছু বলতে যাবে, কিন্তু মায়ের মুখে এত উজ্জ্বল হাসি দেখে সে চুপ করে গেল। প্রস্তুত একটা হাসি এসে সে ভিড় অতিক্রম করে নিজের ঘরে চলে গেল। দরজা আটকে সে তার মনের সব দুঃখ অশ্রু জল দিয়ে ধুয়ে দিল। তারপর একটু নিজেকে সামলে সে অগ্রকে টেক্সট করলো, কাল একবার দেখা করতে পারবি? হ্যাঁ নিশ্চয়ই, বল কোথায়? ক্যাফেতে, খুব দরকার। ঠিক আছে, কিন্তু কি হয়েছে? সিরিয়াস কিছু? তোর কিছু হয়নি তো? কাল দেখা করিস, বলবো। এখন কিছু বলা যাবে না। আচ্ছা ঠিক আছে, বল এবার কি হয়েছে? তোর মুখ এমন শুকনো কেন? রাতে ঘুমোসনি না একদম? কই না তো। কিছু একটা হয়েছে, বল না কি হয়েছে? সঞ্চিতা বিয়ের কার্ডটা অগ্রর দিকে এগিয়ে বলল, তুই আসলে আমি খুব খুশি হব। টেবিলে রাখা বিয়ের কার্ডটা দেখে অগ্র টেবিলের উপর সজোরে হাতটা রাখতে সঞ্চিতা চমকে উঠল। সে দেখল অর্ঘ্যর চোখের রাগে লাল হয়ে গেছে।
অগ্রর এই রূপ সে আগে কখনো দেখেনি। ইয়ার কি মারছিস তুই? তোর বিয়ের কার্ড আমাকে দিয়ে কি প্রমাণ করতে চাস? দ্যাট আই এম এ বিগ লুজার, রাইট? আমি ভালোবাসায় হেরে গেছি, তাই তো? কি হলো বল? অর্ক, সিন ক্রিয়েট করিস না প্লিজ। আমি সিন ক্রিয়েট করছি, আর তুই তুই যে আমার অনুভূতি নিয়ে খেলছিস। অর্ক, বোঝার চেষ্টা কর, আমি বাধ্য হয়ে বিয়েটা করছি। বাবা মা খুব খুশি, তাদের খুশির জন্য আমাকে এই বিয়েটা করতেই হবে। আর আমি, আমার কথা তুই একবারও ভাবলি না? সঞ্চিতা, আমি কিছু জানি না, তুই শুধু আমার, আর কারণ নয়। চল তুই আমার সাথে। ছেলে মানুষ করিস না তুই। কি বললি? ম্যাচিউরিটি? তোর তো খুব ম্যাচিউরিটি, তাই না? তো কাল যখন আমার বুকে মাথা দিয়ে শুয়েছিলি, কোথায় গেল তোর সব ম্যাচিউরিটি? উফ, তোর সাথে মুখ লাগানোই বেকার, তুই বুঝবি না, বুঝবি না। সঞ্চিতা চলে যেতে চাইলে অগ্র সঞ্চিতার হাতটা চেপে ধরে। আমাকে আর প্লিজ। না, ছাড়বো না তোর হাত আমি। আমার লাগছে, প্লিজ লাগছে, আমার হাতটা ছাড়। তুই আমায় এমন করে কষ্ট দিতে পারিস না সঞ্চিতা, তোকে আমি ভালোবাসি। তবে কিভাবে অন্যের হয়ে যেতে দেখতে পারি আমি তোকে? সঞ্চিতা কোনো রকমে নিজের হাতটা ছাড়িয়ে দৌড়াতে লাগলো অগ্রর থেকে। অগ্র সঞ্চিতার পেছন পেছন ছুটছিল, সঞ্চিতাকে ডাকতে ডাকতে। সঞ্চিতা, সঞ্চিতা, দাঁড়া দাঁড়া, যাস না সঞ্চিতা। সঞ্চিতা অগ্রের কথা না শুনে দৌড়চ্ছিল উত্তম নিঃশ্বাসে। তারপর হঠাৎ একটা সজোরে আওয়াজের কারণে চারিদিক চুপচাপ। হঠাৎ করে যেন পরিবেশটা শান্ত হয়ে গেল। কিছুক্ষণ পর রাস্তা ঘিরে লোকজনের হট্টগোল, সবাই বলাবলি করছে, আরে ধর ধর ওই গাড়িটাকে ধর, কি বাজেভাবে অ্যাক্সিডেন্টটা করলো, ছাড়বি না ওকে। অন্যজন, পুলিশকে ডাকা হোক, অ্যাম্বুলেন্সকে ডাকা হোক। রাস্তার ওই পারে ফুটপাতে ছেলেটি অবাক চোখে এখন দাঁড়িয়ে। এবার সে লোকেদের ভিড় অতিক্রম করে আহত দেহটার পাশে গিয়ে বসল। তার দু চোখ বেয়ে জল গড়িয়ে পড়ছে। আশেপাশের লোকেরা অনেক কিছুই বলছে, কিন্তু তার কানে একটা কথাও আসছিল না। তোমায় গান শোনাবো, তাই তো আমায় জাগিয়ে রাখো। শুনছিলেন আজকের গল্প প্রেরণা বিশ্বাসের লেখা হঠাৎ দেখা। গল্পের সূত্রধার আমি অরিন্দম। সঞ্চিতার চরিত্রে দেবস্মিতা, অর্ঘের চরিত্রে কৌশিক, রুদ্রর চরিত্রে সৌম্যদীপ, সঞ্চিতার মায়ের চরিত্রে প্রত্যুষা। গল্প পাঠে প্রেরণা, পোস্টার ডিজাইন নীল, পর্ব পরিচালনায় অবিশ্রুতি, যৌথ উদ্যোগে টিম চিলিস ক্লাসিক্স মিডিয়া। শেষ হলো আজকের বিশেষ নিবেদন হঠাৎ দেখা। আগামী পর্বে ফিরে আসছি আবার নতুন গল্প নিয়ে। নমস্কার।